অনুষ্ঠানের শুরুতেই পরম করুণাময়ের কাছে গভীর শুকরিয়া প্রকাশ করছি যে আজকে আপনাদের সামনে মেডিটেশন বা কোয়ান্টাম মেথড বা যাকে আমরা বলি দ্য সায়েন্স অফ লিভিং, জীবন যাপনের বিজ্ঞান, সেই সায়েন্স অফ লিভিং নিয়েও কিছু কথা বলার সুযোগ আপনাদের সামনে আজকে পেয়েছি। এই জন্য পরম করুণাময়ের কাছে গভীর শুকরিয়া প্রকাশ করছি। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করতে চাই। সেটা হচ্ছে এই যে মেডিটেশন, যাকে আমরা বলছি দ্য সায়েন্স অফ লিভিং, জীবন যাপনের বিজ্ঞান, স্বাভাবিকভাবেই আমরা প্রশ্ন তুলতে পারি যে এই সায়েন্স অফ লিভিং জানার কোনো প্রয়োজন আদৌ আছে কিনা। কারণ এটা না জানা সত্ত্বেও তো আমরা জীবনের একটা পর্যায়ে, এক বয়সের একটা পর্যায় পর্যন্ত চলে এসেছি। তাহলে এই সময়ে এসে এটি শেখার বা এটি জানার কোনো প্রয়োজন আদৌ আছে কিনা। তো এই প্রশ্নের উত্তর আমরা একটা গল্প দিয়ে দিতে পারি, এবং এটা আমাদের বাংলার খুব প্রাচীন গল্প, এবং এটা আপনাদের সবারই জানা গল্প, কলকাতার বাবু এবং মাঝির গল্প। গল্পটি এরকম যে কলকাতার বাবু তিনি গ্রামের বাড়ি বেড়াতে এসেছেন। তো নদী পার হবেন, খেয়া নৌকায় উঠেছেন। তখনকার দিনে এত লঞ্চ স্টিমার এত কিছু ছিল। তো খেয়া নৌকায় শুধু মাঝি এবং বাবু, আর কেউ নাই। তো বাবু তিনি খুব পণ্ডিত মানুষ, খুব জ্ঞানী মানুষ, নানান বিষয়ে তার অগাধ জ্ঞান। তো জ্ঞানী মানুষদের যেটা সমস্যা হয় যে তারা আসলে বেশি সময় চুপচাপ থাকতে পারেন না, কারণ তাদের জ্ঞান এত বেশি যে ওটার বেশি সময় পেটের ভিতরে থাকতে চায় না, এটা শুধু বেরোতে চায়। তাই এখন যেহেতু নৌকায় কথা বলার মতো বাবু কাউকে পাচ্ছেন না, তো বাধ্য হয়ে তিনি মাঝির সাথে কথা বলা শুরু করলেন। তো মাঝিকে বাবু প্রশ্ন করছেন, আচ্ছা মাঝি, তুমি কি ব্যাকরণ জানো? তো মাঝি একটু কাছুমাছু করে বলল, বাবু আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি ব্যাকরণ জানবো কোত্থেকে? তো বাবু একটু তাচ্ছিল্য নিয়ে হাসলেন, হেসে বললেন, তোমার জীবনের 2 আনা নিচে তুমি ব্যাকরণ জানো না। তোমার জীবনের 2 আনা নিচে। 2 আনা মানে হচ্ছে, আপনারা জানেন যে আগে 16 আনায় 1 টাকা হতো। তো এই ব্যাকরণ না জানার জন্য বাবু মাঝির জীবনের 16 আনার 2 আনা নিচে করে দিলেন, মানে অর্থহীন করে দিলেন। কিছুদিন পরে বাবু আবার জিজ্ঞেস করছেন মাঝিকে, আচ্ছা মাঝি তুমি কি গণিত জানো? তো মাঝি তো সেই একই জবাব, না বাবু গণিত জানবো কোত্থেকে? তোমার জীবনের 4 আনা নিচে। কিছুদিন পরে বাবু আবার জিজ্ঞেস করছেন মাঝিকে যে মাঝি তুমি কি ভূগোল জানো? মাঝি সে বোকার মতো উত্তর, না বাবু তোমার জীবনের 6 আনা নিচে। এইভাবে নিচে করতে করতে বাবু মাঝির জীবনের 14 আনা পর্যন্ত নিচে করে দিলেন। মানে বুঝতেই পারছেন আর 2 আনা মূল্য আছে তার জীবনের। তো বৈশাখ মাস ছিল সেই সময়, হঠাৎ করে কাল বৈশাখী ঝড়, আর নৌকা টালমাটা। মাঝি বাবুর দিকে তাকিয়ে বুঝলো যে বাবু সাঁতার জানে না। এবার মাঝি বাবুকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবু তুমি তো এত কিছু জানো, তুমি কি সাঁতার জানো? তখন বাবু খুব আতঙ্কিত চেহারা নিয়ে বলছে যে না মাঝি, সাঁতার তো জানি না। তখন মাঝি এক গাল হাসলো, হেসে বলল, বাবু তাহলে তোমার জীবনের 16 আনাই নিচে। কারণ ঝড়ের যে অবস্থা, নৌকা তো ডুবে যাবে, আমি তো সাঁতার কেটে তীরে উঠে যাব, তুমি তোমার গণিত ব্যাকরণ ভূগোল নিয়ে পানির নিচে ডুবে যাবে, তোমার জীবনের 16 আনাই নিচে। আসলে সমস্ত জ্ঞান আপনি জানলেন, ফিজিক্স জানলেন, কেমিস্ট্রি জানলেন, মেডিকেল সায়েন্স জানলেন, অ্যাকাউন্টিং জানলেন, ইঞ্জিনিয়ারিং করলেন, সবকিছু করলেন, এমবিএ করলেন, ঠিক আছে, জ্ঞান হচ্ছে শক্তি। কিন্তু সবকিছু জানার পরেও শুধু যদি সায়েন্স অফ লিভিং টুকু জানা না থাকে, যে আসলে জীবনকে কিভাবে সুন্দর করতে হয়, জীবনকে কিভাবে আনন্দময় করতে হয়, জীবনে যদি কোনো অশান্তি থাকে অশান্তিকে কিভাবে প্রশান্তিতে রূপান্তরিত করতে হয়, রোগকে কিভাবে সুস্থতায় রূপান্তরিত করতে হয়, জীবন নদীতে যদি কখনো ঝড় ওঠে, যদি কখনো নৌকা ডুবে যায়, আবার কিভাবে জীবন শুরু করতে হয়, সেই বিজ্ঞানটুকু যদি জানা না থাকে, তাহলে আমাদের অবস্থা হবে ওই বাবুর মতোই হতে পারে। বাট আমি কংগ্রাচুলেট করি যে আপনারা অত্যন্ত বুদ্ধিমান, যে আপনারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আপনারা আসলে এটাই প্রমাণ করেছে যে সায়েন্স অফ লিভিং টুকু সম্পর্কে আপনারা সচেতন, একে জানতে চান। এই জন্য আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আমরা এখন আমাদের আজকের মূল আলোচনায় প্রবেশ করছি। আমাদের আজকের আলোচনার বিষয়টা খুব সিম্পল। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মন, মস্তিষ্ক এবং মেডিটেশন। তো
তাহলে আপনাদের মন নিয়ে যদি একটু আলোচনা শুরু করি, তাহলে আমরা সবাই জানি যে মন এটি এমন একটা কিছু, একে ধরা যায় না, ছোঁয়া যায় না। এবং আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই মনকে টেস্ট টিউবে নিয়ে গিয়ে নিরীক্ষণ করতে পারেননি। কোনো বিজ্ঞানী এই মনকে অনুবীক্ষণ বা দূরবীক্ষণ যন্ত্রের আওতার মধ্যেও আনতে পারেননি। অথচ অতীতে আমাদের সাধকরা যেভাবে বলেছিলেন, এখনকার কালের বিজ্ঞানীরাও একইভাবে বলছেন যে মাইন্ড ইজ দ্য লিডার অফ অল এনার্জিজ। যে একজন মানুষের যত শক্তি, এই শক্তির উৎস কিন্তু তার দেহ নয়, এই শক্তির উৎস তার হাত নয়, তার পা নয়, তার পেশি নয়, এই শক্তির উৎস হচ্ছে তার মন। আর মনের এই শক্তির রহস্যকে যদি আমরা বুঝতে পারি, তাহলে এই শক্তিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এবং একে নিয়ন্ত্রণ করে আমরা যা চাই সেটা প্রশান্তি হতে পারে, সেটা নিরাময় হতে পারে, সেটা সাফল্য হতে পারে। আমরা আমাদের প্রত্যেকটা চাওয়াকে আমরা পাওয়ায় রূপান্তরিত করতে পারবো। তো মনের এই শক্তিকে বুঝতে হলে আমাদেরকে প্রথমেই জীবন কি, প্রাণ কি, মানুষ কি, এটা সম্পর্কে একটা সহজ ধারণা থাকা দরকার। একটা সময় ছিল যখন বিজ্ঞান মনে করতো যে মানুষ হচ্ছে বস্তুর সমষ্টি। কোনো না কোনো ভাবে সে ভাবতে শিখেছে, সে চিন্তা করতে শিখেছে। আর এখন বিজ্ঞান মনে করে যে মানুষ হচ্ছে একটি চেতনা বা একটি তথ্যমালা, যে চেতনা বা তথ্যমালা তার দেহ নির্মাণ করেছে। মানুষ সম্পর্কে বিজ্ঞানের ধারণার এই যে আমূল পরিবর্তন, এই পরিবর্তনের পেছনে রয়েছে গত শতাব্দীতে কোয়ান্টাম ফিজিক্স, নিউরোসায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞানের এই নতুন নতুন শাখাগুলোর অভাবনীয় অগ্রগতি। এবং বিজ্ঞানের এই শাখাগুলোর অগ্রগতি মানুষ সম্পর্কে বিজ্ঞানের ধারণাকে পাল্টে দিয়েছে। মানুষ কিভাবে চেতনার বিকশিত রূপ, কিভাবে তথ্যমালার বিকশিত রূপ, এটাকে যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে আমাদের জন্ম রহস্যের দিকে একটু ফিরে তাকাতে হবে। আমাদের পৃথিবীতে আগমনের যে রহস্য, সেই রহস্যের দিকে একটু ফিরে তাকাতে হবে। আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখব যে মাতৃগর্ভে যখন একটি স্পার্ম এসে ওভামের সাথে মিলিত হচ্ছে, স্পার্মের ডিএনএ এবং ওভামের ডিএনএ মিলে একটি নতুন ডিএনএ তৈরি হচ্ছে, একটি নতুন কোষ তৈরি হচ্ছে। স্ববিভাজন পদ্ধতিতে এই কোষটি একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, আটটি থেকে 16টি, এভাবে আস্তে আস্তে কোষের সংখ্যা বাড়ছে। যত কোষের সংখ্যা বাড়ছে, তত নতুন নতুন অঙ্গ তৈরি হচ্ছে। একটা সময় মানব শিশু পূর্ণাঙ্গ রূপ লাভ করছে, পৃথিবীতে তার আগমন ঘটছে, কিছুকাল পৃথিবীতে অবস্থান করছে, একদিন আবার পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই যে ভ্রূণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজন মানুষের যে শারীরবৃত্তীয় কার্যক্রম, এই কার্যক্রম পরিচালিত হয় কিভাবে? এই কার্যক্রম পরিচালিত হয় তার ডিএনএ লেভেলের তথ্যমালা দিয়ে। ডিএনএটা কি? এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, এবং আমরা জানি যে ডিএনএ পুরো ডি-অ্যাব্রিভিয়েশন হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এবং ডিএনএ নিয়ে গবেষণা করে প্রথম নোবেল পুরস্কার পান ডক্টর জন ক্যামব্রো, এবং তিনি খুব সুন্দরভাবে এই ডিএনএ কে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে ডিএনএ হচ্ছে জীবনের ব্লুপ্রিন্ট, নীল নকশা। কেমন নীল নকশা, এটা আমরা একটু পরে একটা উদাহরণ দিয়ে আলোচনা করব। তার আগে ডিএনএটা দেখতে কেমন, কোথায় থাকে, এটা আমরা একটু দেখি। আপনার শরীরে প্রায় 70 থেকে 80 ট্রিলিয়ন কোষ রয়েছে, এবং প্রত্যেকটা কোষের কেন্দ্রে আছে এই ডিএনএ। এবং এটা এত ক্ষুদ্র, এত সূক্ষ্ম যে শক্তিশালী মাইক্রোস্কোপ ছাড়া, ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া একে শনাক্ত করা যায় না। ডিএনএ দেখতে অনেকটা পেঁচানো সিঁড়ির মতো, একটা টেপ, একটা ফিতা। আপনি যদি এটাকে লম্বা করেন, যেটা 1 মিটার পরিমাণ লম্বা হতে পারে। এবং আপনার শরীরে যে পরিমাণ ডিএনএ টেপ রয়েছে, এই টেপগুলোকে আপনি যদি আলাদা করে ফেলেন, আপনি একটা চা চামচে রেখে দিতে পারবেন, চা চামচের তলানিতে পড়ে থাকবে, চা চামচ ভরবে না। কিন্তু আপনার শরীরের ডিএনএ টেপগুলোকে আপনি যদি একটার সাথে একটা জোড়া লাগিয়ে দেন, পৃথিবী থেকে সূর্য পর্যন্ত আপনি কমসে কম 100 বার প্যাচ দিতে পারবেন, তারপরেও এই টেপ পুরাবে না। কি আছে এই ডিএনএ টেপে? বিজ্ঞানীরা বলেন যে 3 বিলিয়ন জেনেটিক কোড রয়েছে এই ডিএনএ, এবং এই কোডকে যদি বাংলা, ইংরেজি বা যে কোনো ভাষায় রূপান্তরিত করা হয়, তো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতো 1000 খণ্ডের বিশ্বকোষের প্রয়োজন হবে আপনার একটা ডিএনএ তে যে ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনকে লিপিবদ্ধ করতে। অর্থাৎ
আপনার শরীরের প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কোষ, হাজার খণ্ডের বিশ্বকোষের তথ্যমালা সমৃদ্ধ একটি তথ্যাগার, এবং আপনার সমস্ত শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে এই তথ্যমালা নিয়ে। আমরা বলছিলাম যে ডিএনএ হচ্ছে জীবনের ব্লুপ্রিন্ট, নীল নকশা। কেমন নীল নকশা? একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আপনি বাজারে গিয়েছেন, একটা গাড়ি কিনলেন, একটা কার কিনলেন। আপনি গাড়ি না কিনে গাড়ির একটা ব্লুপ্রিন্ট কিনে নিয়ে আসলেন, এবং নিয়ে এসে আপনি আপনার গ্যারেজে এটাকে রেখে দিলেন। ধরেন রাত 12টা, কোনো কারণে আপনার ঘুম আসছে না, আপনি হাঁটতে হাঁটতে গ্যারেজের সামনে এসে দাঁড়িয়েছেন, এবং দাঁড়িয়ে একটা অবিশ্বাস্য ঘটনা আপনি ঘটতে দেখছেন। কি দেখছেন? আপনি দেখছেন যে আপনার ব্লুপ্রিন্ট নিজে নিজেই ইঞ্জিন তৈরি করছে, চেসিস তৈরি করছে, চাকা তৈরি করছে, বডি তৈরি করছে, উইন্ডশিল্ড তৈরি করছে, ড্রাইভিং প্যানেল তৈরি করছে, নিজে নিজে স্প্রে করে রঙিন তত্ত্ব ঝরঝর হয়ে যাচ্ছে, পেট্রোল টাঙ্কি তৈরি করছে, নিজে নিজে পেট্রোল ভরছে, এবং তারপর নিজে নিজেই চলা শুরু করেছে। আপনি যদি এই দৃশ্যটাকে কল্পনা করতে পারেন, তাহলে আপনার প্রাণের বিকাশে ডিএনএর যে ভূমিকা, এই ভূমিকাকেও আপনি বুঝতে পারবেন, আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। আসলে শুধু যে বেড়ে ওঠে তা নয়, আপনি যখন অসুস্থ হন, আপনাকে কে সুস্থ করে? আমরা কি চিন্তা করেছি কে আপনাকে সুস্থ করে? ডাক্তার? ওষুধ? ডিএনএ। ছোট এক্সাম্পল দিই। ধরেন যখন আপনার হাত কেটে যায় অথবা হাড় ভেঙে যায়, ডাক্তার আপনার কাটা ত্বকটাকে কাছাকাছি এনে সেলাই করে দেন, ভাঙা হাড়টাকে জায়গা মতো বসিয়ে দেন, জোড়াকে লাগায়। জোড়া লাগায় আপনার ডিএনএ এর মধ্যে যে ডাক্তার বসে আছেন সেই ডাক্তার। আপনি একটা গাছের ডাল মচকে দিয়ে আসেন, 1 মাস পরে যান, গিয়ে দেখবেন যে মচকানো জায়গাটা জোড়া লেগে আছে, জায়গাটা একটু ফুলে আছে, একটা গিট হয়ে আছে। কে জোড়া লাগালো? কোন ডাক্তার? কোন হেকিং? কোন কবিরাজ? ওই গাছের ডিএনএ এর মধ্যে যে ডাক্তার বসে আছেন সেই ডাক্তার। তো আমাদের আলোচনার এই পর্যায়কে সংক্ষেপ করে আমরা বলতে পারি যে চেতনা, ইনফরমেশন যদি দেহ সৃষ্টি করতে পারে, চেতনা কেন সাফল্য সৃষ্টি করতে পারবে না? চেতনা যদি নিরাময় করতে পারে, চেতনা কেন প্রশান্তি দিতে পারবে না? আসলে সাফল্য বলেন, নিরাময় বলেন, প্রশান্তি বলেন, আপনি জীবন থেকে যা চান আপনি পেতে পারেন, যদি ইফ there is an if, যদি আপনি বিশ্বাস করেন। আসলে সাফল্য এবং ব্যর্থতা, রোগ এবং সুস্থতা, অশান্তি এবং প্রশান্তি, এই দুটোর মাঝখানে যদি কোনো দেয়াল থাকে, এই দেয়াল হচ্ছে বিশ্বাস এবং অবিশ্বাসের। বিশ্বাস সাফল্য সৃষ্টি করে, দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, সংশয় ব্যর্থতা সৃষ্টি করে। বিশ্বাস প্রশান্তি দেয়, আর অবিশ্বাস অশান্তি সৃষ্টি করে। বিশ্বাস নিরাময় করে, আর দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, সংশয় আপনাকে অসুস্থ করে, রোগগ্রস্ত করে। আর এই কারণেই যুগে যুগে যারা সফল হয়েছেন তারা বিশ্বাসী ছিলেন, আত্মশক্তিতে বিশ্বাসী ছিলেন। আপনি দেখেন এই যে অলিম্পিক হচ্ছে, অলিম্পিকে যারা দৌড়তেন, একটা সময় ছিল যে অ্যাথলেটরা যারা দৌড়তেন তারা বিশ্বাস করতেন যে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো সম্ভব নয়। কেন? কারণ মেডিকেল সায়েন্স পর্যন্ত সে সময় বলেছিল যে মানুষের ফুসফুসের যে সামর্থ্য, হৃৎপিণ্ডের যে ক্যাপাসিটি, পায়ের পেশির যে গঠন ক্ষমতা, এটা দিয়ে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো যাবে না। 2000 বছর পার হয়ে গেল, কেউ পারে। প্রথম রজার ব্যানিস্টার বিশ্বাস শুরু করলেন যে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো সম্ভব। এবং তিনি কোনো অ্যাথলেট ছিলেন না, তিনি একজন মেডিকেল স্টুডেন্ট ছিলেন, কিন্তু বিশ্বাস শুরু করলেন যে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো সম্ভব। দিনের পর দিন অনুশীলন করতে লাগলেন, অনুশীলনের পর অনুশীলন করতে লাগলেন, এবং 4 মিনিটে 1 মাইল দৌড়ালেন। এবং বিস্ময় কিন্তু ওখানে নয়, বিস্ময় শুরু হলো তারপরে। রজার ব্যানিস্টার এই রেকর্ড করার 15 দিনের মাথায় জন ল্যান্ডি
4 মিনিটেরও 2 সেকেন্ড কমে 1 মাইল দৌড়ান, এবং তারপরে পরবর্তী 30 বছরে হাজারেরও বেশি দৌড়বিদ 4 মিনিটে 1 মাইল দৌড়িয়েছে। যখন মানুষ বিশ্বাস করতো যে সম্ভব নয়, 2000 বছরে কেউ পারে না। আর রজার ব্যানিস্টার যখন বিশ্বাস করলেন এবং করে দেখিয়ে দিলেন সম্ভব, 30 বছরেই 1000 জন পাবেন। আপনি বলবেন যে আমরা তো এখানে দৌড়াদৌড়ি করতে আসি, অলিম্পিক তো দূরের কথা, মহল্লার কোনো দৌড় প্রতিযোগিতায় কোনোদিন অংশ নেই নাই। আর রাস্তাঘাটের যে অবস্থা, দৌড় দিলে আর রক্ষা নাই, বাসায় যাওয়ার পরিবর্তে ক্লিনিক বা হাসপাতালে চলে যেতে হবে। আমরা বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ 21শ শতাব্দীর তরুণ তরুণী, বিজ্ঞানের সাথে যে বিশ্বাসের সম্পর্ক আছে, আসলে বিজ্ঞানের সাথে বিশ্বাসের সম্পর্ক আরো প্রগাঢ়, আরো নিবিড়, আরো গভীর। বিজ্ঞানী তিনি যখন কোনো থিওরি প্রমাণ করেন, কোনো তত্ত্ব প্রমাণ করেন, তিনি নিজে প্রথম বিশ্বাস করেন যেটা প্রমাণ করা সম্ভব, তারপর তিনি সেটি প্রমাণ করেন। একজন বিজ্ঞানী যখন কোনো প্রযুক্তি নির্মাণ করেন, তিনি নিজে প্রথম বিশ্বাস করেন যে হ্যাঁ এটা নির্মাণ করা সম্ভব, তারপর তিনি সেটি নির্মাণ করেন। আপনি দেখেন বিমানের ইতিহাস, 1000 বছর ধরে বিজ্ঞানীরা মনে করতেন, চেষ্টা করে তারা ডিসিশন নিয়েছেন বাতাসের চেয়ে ভারী বস্তু আকাশে উড়বে না। রাইট ব্রাদার্স বিশ্বাস শুরু করলেন যে বাতাসের চেয়ে ভারী বস্তু আকাশে উঠবে যদি তার দেহ এবং ডানার অনুপাতটা ঠিক হয় এবং তাতে গতির সঞ্চার করা যায়। অন্যান্য বিজ্ঞানীরা খুব হাসি ঠাট্টা শুরু করলেন যে ব্যাটাদের স্ক্রু ঢিলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। সাইকেল মিস্ত্রি বলে কিনা বাতাসের চেয়ে ভারী বস্তু আকাশে উঠবে। আপনারা জানেন যে রাইট ব্রাদার্স কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না, বিজ্ঞানী ছিলেন না, সাইকেল মিস্ত্রি ছিলেন। বছরের পর বছর গবেষণা চালিয়ে গেলেন, বিমান নির্মাণ হলো, বিমান আকাশে উড়লো, সভ্যতার চেহারা পাল্টে গেল। এই যে বৈদ্যুতিক বাতি, মাইক্রোফোন আবিষ্কার করেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন। এবং এডিসন যখন বৈদ্যুতিক বাতি নিয়ে গবেষণা করছেন, তার 10,000 এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়ে যায়। অন্যান্য বিজ্ঞানীরা খুব হাসি ঠাট্টা শুরু করলেন, এডিসন তোমার আলাদিনের চেরাগ তো জ্বলল না, তুমি তো 10,000 বার ব্যর্থ হলে। এডিসন সেদিন মুচকি হেসে বলেছিলেন যে আমি ব্যর্থ হলাম কোথায়? আমি তো 10,000 বার গবেষণা করে আমি শিখলাম, আমি জানলাম যে এই ধাতুগুলো দিয়ে বৈদ্যুতিক বাতি তৈরি হবে না, যে ধাতু দিয়ে তৈরি হবে আমি তার সন্ধান এখনো পাইনি, যখন পাবো তৈরি হবে। এবং 10,001 বারের বার তিনি সেই ধাতুর সন্ধান পেলেন, বৈদ্যুতিক বাতি তৈরি হলো, সভ্যতার চেহারা পাল্টে গেল। এবার এক করে বিজ্ঞানের পুরো ইতিহাস আপনি দেখবেন যে এটা হচ্ছে বিজ্ঞানী বিশ্বাসের বিজয়ের ইতিহাস। আসলে শুধু বিজ্ঞান কেন, আপনি ধনকুবেরদের দেখেন, পৃথিবীর যত বড় বড় ধনকুবের এদের শতকরা 90 জন খুব সাধারণ অবস্থা থেকে এসেছেন। হোন্ডা মোটরসের মালিক ছিলেন হোন্ডা, সয় ছিল হোন্ডা, মোটর মেকানিক ছিলেন। ফোর্ড মোটরসের প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড মোটর মেকানিক ছিলেন। আমেরিকার তার সময় সবচেয়ে বড় ধনকুবের ছিলেন অ্যান্ড্রু কার্নেগি। অ্যান্ড্রু কার্নেগি বস্তির ছেলে ছিলেন, এবং তার যখন 12 বছর বয়স, দারোয়ান তাকে পাবলিক পার্কে ঢুকতে দেয়নি, তার নোংরা ময়লা পোশাকের জন্য। অ্যান্ড্রু কার্নেগি সেদিন পার্কের বাইরে দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার যেদিন টাকা হবে এই পার্কটা আমি কিনে ফেলবো। এবং 30 বছর পরে সেই প্রতিজ্ঞা তিনি রক্ষা করেছিলেন, সে পার্কটি তিনি কিনেছিলেন এবং কেনার পর একটা নতুন সাইনবোর্ড লাগিয়েছিলেন যে আজ থেকে দিনে বা রাতে, সকালে বা বিকালে, যে কোনো বয়সের যে কোনো মানুষ যে কোনো পোশাকে এই পার্কে প্রবেশ করতে পারবে। এবং অ্যান্ড্রু কার্নেগিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ তিনি তার সময় সবচেয়ে বড় ধনকুবের ছিলেন আমেরিকায়, কিন্তু মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ তিনি মানুষের কল্যাণে দান করেছেন। তো শুধু ইউরোপ আমেরিকায় না, আমাদের দেশে যত বড় বড় ধনকুবের এদের অধিকাংশই অত্যন্ত সাধারণ অবস্থা থেকে এসেছে। আপনি বলবেন যে এদের মধ্যে গড ফাদার আছে, গড মাদার আছে, স্মাগলার আছে, ব্ল্যাক মার্কেটিয়ার্স আছে, সম্মানিত ঋণ খেলাপি আছে। কিন্তু একজন মানুষ যদি শিল্প পণ্য উৎপাদন করে ধনকুবের হতে চান, এই যে মূল্য সিরামিক্স, মূল্য সিরামিক্স আছে, সিরামিক্স এর ক্ষেত্রে পৃথিবীর 8ম বৃহৎ প্রতিষ্ঠান। এর যিনি মালিক হারুন রশিদ খান মূল্য মাত্র 75 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। আর আজকে তার সম্পদের পরিমাণ 75 কোটি না, 700 কোটি না, 1000 কোটি না, তিনি বলতে পারবেন, আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আসলে একজন মানুষ যদি বিশ্বাস করেন
তার দৈহিক পঙ্গুত্ব তার সাফল্যের পথে অন্তরায় নয়। এটা 1995 বা 96 সালের ঘটনা, এক্স্যাক্টলি সালটা 95 অথবা 96। টিভিতে দেখাচ্ছিল যে কলকাতার মাসুদুর রহমান বলে একজন সাঁতারু, তিনি ইংলিশ চ্যানেলের সাঁতার কেটে নতুন রেকর্ড করলেন। ইংলিশ চ্যানেল মানে সমুদ্রের সাঁতার কেটে রেকর্ড করলেন। তার উরু থেকে 2 পা নাই, 2 পা কাটা। আপনারা যারা সাঁতার জানেন তারা ভালো জানেন যে সাঁতার কাটার জন্য হাতের চেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে পা। এবং মাসুদুর রহমান 2 পা ছাড়াই সুস্থ মানুষদের সাথে সমুদ্রের সাঁতার কেটে রেকর্ড করলেন। আমাদের মধ্যে কেউ যদি একটু বড় কোনো পজিশনে যাওয়ার স্বপ্ন দেখে, একটু বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে, তো আশেপাশের লোকজন আবার তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করে, টিটকারি দেয়। পঙ্গু পাহাড়ে উঠতে যাচ্ছে, আরে পঙ্গু পাহাড়ে উঠে। 1998 সালে একজন পঙ্গু, তিনি ক্র্যাচে ভর দিয়ে এভারেস্ট শিখরে আরোহণ করেছিলেন, ক্র্যাচে ভর দিয়ে। তো আসল পঙ্গুত্ব এটা দেহের, আসল পঙ্গুত্ব হচ্ছে মনের। যদি মন পঙ্গু হয়ে যায়, আজ তো 2 পা নিয়েও বিছানায় ঠিক হয়ে পড়ে থাকতে হয়। আর যদি মন ঠিক থাকে, পা না থাকলেও সমুদ্রে সাঁতার কাটা যায়, পা না থাকলেও পাহাড়ে ওঠা যায়। আপনি দেখেন এখানের একজন বড় বিজ্ঞানী প্রফেসর স্টিফেন হকিং, তার যখন 22 বছর বয়স, ডক্টররা বললেন যে তোমার মোটর নিউরন ডিজিজ হয়েছে, তুমি পঙ্গু হয়ে যাবে। স্টিফেন হকিং পঙ্গু হতে শুরু করলেন, হাঁটা চলাফেরা করতে পারেন না, হুইল চেয়ার ছাড়া নড়াচড়া করতে পারেন না, নিজে 2 আঙ্গুল ছাড়া কিছু নাড়াতে পারেন না। সেই স্টিফেন হকিং মনের শক্তি দিয়ে মহাবিশ্ব পরিক্রমণ করলেন এবং বিশ্ব সৃষ্টি সম্পর্কে তার নতুন তত্ত্ব দিলেন এ ব্রিফ হিস্ট্রি অফ চাইল্ড গ্রন্থে। এবং এই নতুন তত্ত্বের জন্য তাকে বলা হয় এই কালের একজন বড় বিজ্ঞানী। আসলে আপনি বলতে পারেন যে ঠিক আছে, সবই বুঝলাম, ঠিক আছে, কিন্তু যাদের উদাহরণ দেওয়া হচ্ছে এরা তো সব অসাধারণ মানুষ। নিশ্চয়ই এদের এমন কোন সম্পদ ছিল, পুঁজি ছিল, যেটাকে ব্যবহার করে তারা সফল হয়েছে। আসলে তারা যে সম্পদকে ব্যবহার করে সফল হয়েছেন, সেই সম্পদ 16 কোটি বাঙালির প্রত্যেকের রয়েছে। তফাৎটা কি? তারা ব্যবহার করছেন, আমরা করছি না। এই সম্পদের নাম হচ্ছে আমাদের মস্তিষ্ক, ব্রেইন। এবং ব্রেইন এটা যে কত মূল্যবান সম্পদ, আমরা তো আসলে এটা কোনো কদর করি না। কেন করি না? খুব ছোট্ট এক্সাম্পল দিই। এ ধরেন একজন মহিলা, তিনি 3 ভরি ওজনের একটা সোনার বালা, সেই বালার তিনি যে যত্ন নেন, যে হাতে তিনি ওই বালাটা পরেন, সেই হাতের যত্ন কি ততটা নেন? নেন না। কেন? কারণ বালাটা তিনি পয়সা দিয়ে কিনেছেন আর হাতটা পেয়েছেন ফ্রি। তো যার ফলে আমরা সেরকম আমরা আমাদের মস্তিষ্কটাকে সম্পর্কে আসলে আমাদের যতটা সচেতন হওয়া উচিত, আমরা ততটা সচেতন নই। অধিকাংশ মানুষ, ব্যতিক্রম অবশ্যই আছে। তো এই যে মস্তিষ্ক, এটা যে কত মূল্যবান সম্পদ, আমরা যদি ছোট্ট আলোচনা করি। আচ্ছা, আজান হচ্ছে, একজন একটু মেহরবানি করে পেছন থেকে আজানের জবাব দেবেন। তবে যদি ছোট্ট আলোচনা করি, আমরা জানি যে মস্তিষ্ককে বিজ্ঞানীরা যে যন্ত্রটির সাথে তুলনা করে সেটা হচ্ছে কম্পিউটার। ক্রেয়ন হচ্ছে একটা সুপার কম্পিউটার। এর ওজন হচ্ছে 7 টন, অর্থাৎ এটাকে বহন করার জন্য 7 টনে একটা ট্রাক। মস্তিষ্ক, এটার ওজন হচ্ছে মাত্র 1.5 কেজি, 1.5 কিলো। এটাকে বহন করার জন্য কিছুই প্রয়োজন হয় না। বরং অধিকাংশ মানুষের আচার আচরণ দেখে আপনি বুঝবেনই না যে আদৌ তার খুলির ভেতরে মস্তিষ্ক নামে কিছু আছে কিনা। আচার আচরণ দেখে বুঝতেই যায় না। তো ক্রেয়ন, এই 7 টনের কম্পিউটারে যে পরিমাণ তার ব্যবহার করা হয়েছে, এটি লম্বায় হচ্ছে 7,000 মাইল। আর আপনার 1.5 কেজি ওজনের এই সুপার কম্পিউটারে স্রষ্টা যে পরিমাণ তার ব্যবহার করেছেন, এটি লম্বায় 2 লক্ষ মাইল। ক্রেয়ন প্রতি সেকেন্ডে যে পরিমাণ ক্যালকুলেশন করতে পারে 400 মিলিয়ন পার সেকেন্ড, আর আপনার মস্তিষ্ক পারে 20,000 বিলিয়ন পার সেকেন্ড। অর্থাৎ আপনার মস্তিষ্ক 1 মিনিটে যে কাজ করতে পারে, তার যে 1 মিনিটের যে সামর্থ্য, সেই কাজটুকু করতে ক্রেয়ন সুপার কম্পিউটারের সময় লাগবে 100 ইয়ার্স, 100 বছর। আর যে কারণে নিউরো সায়েন্টিস্টরা বলছেন যে যে কোনো সুপার কম্পিউটারের চেয়ে আপনার মস্তিষ্ক, আপনার ব্রেইন কমসে কম 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী। তাহলে আমরা একটু দাম হিসেব করব, কম্পিউটারের দাম কত?
ধরেন 50,000 টাকা, 50,000 টাকা দিয়ে আপনি বড় জোর পিসি পাবেন, সুপার কম্পিউটার প্রশ্নই আসে না। তবুও ধরলাম যে ঠিক আছে 50,000 টাকা। আপনার মস্তিষ্ক 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী, পূরণ করে 10 লক্ষ দিয়ে 5,000 কোটি টাকা। তো 5,000 কোটি টাকা মূল্যে একটা সম্পদের মালিক হবার পরেও একজন মানুষ যদি দরিদ্র থাকেন, আমরা কি প্রশ্ন করতে পারি না যে তার দারিদ্র্যের কারণটা কি? অভাব না স্বভাব? যে কারণে বিল গেটস খুব চমৎকার বলেছেন। তিনি বলেছেন, if you born poor, it is not your fault, but if you die poor, it is your fault. আমি 16 কোটি বাংলাদেশের মানুষ, 16 কোটি মস্তিষ্ক, 16 কোটি সুপার কম্পিউটার, যা 50 টাকার দাম দিয়ে বাংলাদেশের বাজেট হয়ে যায়, আমরা তাহলে এটাকে ব্যবহার করছি না কেন? এটা নিয়ে খুব বিখ্যাত কৌতুক আছে, একেবারে আন্তর্জাতিক কৌতুক। কৌতুকটি খুবই পরিচিত, আপনাদের জানা, তবুও বলি কৌতুকটা চেয়ে রাখো। এখন মেডিকেল সায়েন্স এখনই অনেক ডেভেলপ করেছে, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, তারপর হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয়ে গেছে। তো হতে 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 মেডিকেল সায়েন্স এত ডেভেলপ করবে যে ব্রেইন ট্রান্সপ্লান্ট শুরু হলো। তার ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করেছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো ডক্টররা সব চেক আপ করার পরে তাকে বললেন যে দেখেন আপনার সবই ঠিক আছে, শুধু আপনার ব্রেইনটা যেভাবে ড্যামেজ হয়েছে এটা দিয়ে আর চলবে না। তবে কাজ করেন, আপনি একটা নতুন ব্রেইন নিয়ে আসেন, পুরোনোটা শরীর নতুন বসিয়ে দিচ্ছি, রিকন্ডিশন গাড়ির মতো আবার চলবে, কোনো অসুবিধা নেই। তো ভদ্রলোক ভাবলেন যে ঠিক আছে, নিজের জন্যই যখন নিজেই যাই, দেখে শুনে একটা ভালো ব্রেইন নিয়ে আসি। তো তিনি গেলেন ব্রেইন ব্যাংকে, যেরকম ব্লাড ব্যাংক আছে, আই ব্যাংক আছে, ঠিক ব্রেইন ব্যাংক। তখন ব্রেইন ব্যাংকে ঢুকতে রিসেপশনিস্ট দেখেই তো সাদর সম্ভাষণ, স্যার আসেন আসেন আসেন, সব ধরনের মস্তিষ্ক আছে, যেটা আপনার পছন্দ হয় নিয়ে যান। তো ভদ্রলোক ভেতরে ঢুকতেই প্রথমেই তার চোখে পড়লো আমেরিকান ব্রেইন। দাম দেখলেন, এগিয়ে গেলেন। এরপর ইউরোপিয়ান ব্রেইন, দাম দেখলেন, এগিয়ে গেলেন। জাপানিজ ব্রেইন, দাম দেখলেন, এগিয়ে গেলেন। আর মনে মনে খুব বিস্মিত হচ্ছেন, কারণ তিনি যে দামের কথা শুনে এসেছেন, দেখেন যে দাম সেই তুলনায় কম। তো আর একটু এগোতেই দেখলেন যে খুব সুন্দর, একেবারে ক্রিস্টালের একটা কাস্কেট, একটা ব্রেইন রাখা, যেটার ভেতরে নিচে লেখা বাংলাদেশ, বুঝতেই পারছেন, ব্রেইন ফ্রম বাংলাদেশ। আর দামের দিকে যেই চোখ গেল, মেজাজ তো দামা লেভেল উঠে গেল। দামা লেভেল কি একটু পরে ব্যাখ্যা করছি। চরম উত্তেজনা, যেটা কি জঙ্গলি রাজত্ব নাকি? সুপার পাওয়ার আমেরিকা, তার ব্রেইনের দাম এত কম, আর সুপার পুয়ার বাংলাদেশ, তার ব্রেইনের দাম এত বেশি। এটা কি মজার বন্ধু পেয়েছে না? এটা কি জঙ্গলি রাজত্ব? ঠান্ডা মাথার মানুষ, আলফা লেভেলের, সে বলল যে স্যার আপনি রাগ করছেন, রাগ করবেন না, আগে আমার কথাটা শোনেন। যদি আমি অযৌক্তিক কথা বলি, অবৈজ্ঞানিক কথা বলি, তাহলে রাগ করবেন। যে বলো কি কথা, দেখেন এই যে আমেরিকান ব্রেইন গুলো দেখছেন স্যার, এগুলো ব্যবহার হয়েছে, ব্যবহার হওয়ার ফলে এগুলো ওয়ার্সের টিয়ার্স হয়েছে, ক্ষয় হয়েছে, এই জন্য দাম। ইউরোপিয়ান ব্রেইন স্যার, এগুলো ব্যবহার হয়েছে, ক্ষয় হয়েছে, এই জন্য দাম। জাপানিজ ব্রেইন স্যার, এরা ব্যবহার করে কিচ্ছু রাখে না। কেন? সপ্তাহে একদিন ছুটি পায়, ওই দিনে চুরি করে অফিস করতে আসে, এই জন্য এদের ব্রেইনের দাম সবচেয়ে কম। আর যে বাংলাদেশি ব্রেইন দিচ্ছে স্যার, একদম ফ্রেশ, এরা মোটেই ব্যবহার করে। এরা 2 দিন ছুটি পাওয়ার পর ধান্দা খোঁজে আরো 2 দিন ছুটি কিভাবে পাওয়া যায়। আর এরা যখন অফিসে আসে একই দিনে 2 বার লেট করে না। সেটা কিরকম? স্যার অফিসে ঢুকতে লেট করে, অফিস থেকে বেরোতে লেট করে না। আর এরা এত হরতাল করেছে, এত ধর্মঘট করেছে, এত সমাবেশ করেছে, মহাসমাবেশ করেছে, এত জিন্দাবাদ করেছে, মুর্দাবাদ করেছে, আর এত আহম্মকের বাক্যের দিকে তাকিয়ে থেকেছে যে স্যার ব্রেইন ব্যবহার করার সুযোগই পায় নাই। আহম্মকের বাক্য তো বুঝতেই পারছেন আর কি, টিভি টিভি। পৃথিবীর কোন জাতি আমাদের মধ্যে এত টিভি দেখে না। এই জন্য স্যার বাংলাদেশি ব্রেইন এত ফ্রেশ। আপনি নিয়ে যান, সারা জীবন ব্যবহার করতে পারবেন, এটাকে আর বদলাতে হবে না। এবং মৃত্যুর পরে আমাদের মস্তিষ্ক বেশি দামে বিক্রি হবে,
এই আশাতে যদি এটা ব্যবহার না করে রেখে দেই আর জীবিত অবস্থায় অসুস্থ থাকি, অভাবগ্রস্ত থাকি, অশান্তিতে ভুগি, তোর জন্য দায়ী কি? দায়ী কি আল্লাহ? দায়ী কি ভগবান? দায়ী কি ভাগ্য? দায়ী কি কপাল? নাকি দায়ী আমরা নিজেরা, যাদেরকে স্রষ্টা এইরকম একটা সুপার সুপার কম্পিউটার বানিয়েছেন, আমরা ব্যবহার করছি না। তো আসলে আমাদের অবস্থার জন্য আমরাই দায়ী, এবং আমরাই পারি আমাদের অবস্থাকে পরিবর্তন করতে এই ব্রেইনটাকে আরেকটু বেশি পরিমাণে ব্যবহার করে, অর্থাৎ এখন যতটুকু করছি তার চেয়ে আরেকটু বেশি পরিমাণে ব্যবহার করে। 1929 সালে ডক্টর হ্যান্স বয়েজার তিনি প্রথম ইলেকট্রোএনসেফালোগ্রাফ যন্ত্রের মাধ্যমে আমাদের ব্রেইনের বিদ্যুৎ পরিমাপ করেন, এবং তিনি দেখান যে কর্মতৎপরতা ভেদে আপনার ব্রেইনের এই বিদ্যুৎ প্রবাহটা ওঠানামা করে। আমাদের কম্পিউটার চালাতে যেরকম বিদ্যুৎ লাগে, আপনার ব্রেইন চালাতেও কিন্তু বিদ্যুৎ লাগে, এবং আপনার ব্রেইন চালাতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে সেটা দিয়ে আপনি 20 থেকে 25 ওয়াটের একটা বাতি চালাতে পারবেন। এবং তিনি দেখেন যে কর্মতৎপরতা ভেদে আপনার ব্রেইনের এই বিদ্যুৎ প্রবাহটা কখনো বাড়ে কখনো কমে। কিরকম? ধরেন যখন আপনি সাধারণ কাজকর্ম করছেন, আপনি অফিসে আছেন বা বাসায় পরিবারকে সময় দিচ্ছেন, তখন আপনার ব্রেইনে যে বিদ্যুৎ প্রবাহ চলে একে বিজ্ঞানীরা বলেন বিটা লেভেল, 14 থেকে 26.9 সাইকেল পার সেকেন্ড বিটা লেভেল। এবং আপনার ব্রেইনে যখন বিটা লেভেলে থাকে, আপনি তখন অ্যালার্ট থাকেন, সজাগ থাকেন, সচেতন থাকেন, আপনার চেতনা স্থান কালে সীমিত থাকে। এই বসে আছেন, বসে থাকতে থাকতে কি হচ্ছে? অধিকাংশের চোখের পাতা একটু ভারী ভারী হয়ে এসছে। এদের দোষের কিছু নাই, মনে হচ্ছে যে চোখের পাতাটা একটু বন্ধ করতে পারলে আরাম পাওয়া যেত। এখন আপনার ব্রেন ওয়েভ কোথায়? এখন আপনার ব্রেন ওয়েভ হচ্ছে আলফা লেভেল, 8 থেকে 13.9 সাইকেল পার সেকেন্ড আলফা লেভেল, প্রশান্তি। এখন আপনার অন্তর্চেতনা কাজ করছে। আর দু একজনের চোখের পাতা ভারী হতে হতে মাঝে মাঝে একটু বেশি ভারী হয়ে যাচ্ছে, একটু ঝাঁকি খেয়ে সোজা হয়ে দিচ্ছে, একটু এদিক ওদিক দেখে দিচ্ছে যে কেউ দেখে কি। তখন আপনার ব্রেন ওয়েভ কোথায়? তখন আপনার ব্রেন ওয়েভ হচ্ছে থিটা লেভেল, 4 থেকে 7.9 সাইকেল পার সেকেন্ড থিটা লেভেল, তন্দ্রা। আর এখানে বসে যদি কেউ নাক ডাকতে শুরু করে দেন, তাহলে বুঝবেন যে তিনি একেবারে ডেল্টা লেভেলে চলে যাচ্ছেন, 0.5 থেকে 3.9 সাইকেল পার সেকেন্ড ডেল্টা লেভেল, গভীর। আরেকটা ব্রেন ওয়েভ আছে, এবং এটা বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। ওই যে রাস্তাঘাটে মাঝে মাঝে আমরা দেখি না, কাঠটা ভাঙছি তা জানি না, কেন ভাঙছি তা জানি না, ভেঙে কি হবে তাও জানি না, ভাঙো। তো যখন এই ভাঙচুর চলে তখন ব্রেন ওয়েভ কোথায় থাকে? বিজ্ঞানীরা এটাকে বলেন গামা লেভেল, 27 থেকে 84 সাইকেল পার সেকেন্ড। আর ব্রেন ওয়েভ যখন গামা লেভেলে থাকে তখন ধ্বংস ছাড়া কিছুই হয় না। তাহলে এই যে 5টা ব্রেন ওয়েভ, এর মধ্যে ব্রেন তাহলে সবচেয়ে সুন্দর কাজ করে কখন? ছোট্ট এক্সাম্পল ধরেন, আপনাদের কারো কারো ক্ষেত্রে এই ঘটনাটা কমন পড়েও যেতে পারে। ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে 10 বছর পর আপনার বাল্য বন্ধুর সাথে বা বাল্য বান্ধবীর সাথে আপনার দেখা হয়ে গেল। আপনি তো খুব খুশি হয়ে গেলেন, কারণ 10 বছর পরে বাল্য বন্ধুর সাথে দেখা হলে খুশি না হওয়ার কোনো কারণ নেই। আপনি তো কথা বলতে, কুশল বিনিময় করতে এগিয়ে গেলেন, কিন্তু কথা বলা শুরু করার পর আপনি বুঝলেন তার নাম আপনার মনে পড়ছে না, এই গলা পর্যন্ত এসছে, ঠোঁটে আসছে। আপনি তো মনে মনে দোয়া দরুদ পড়ছেন অথবা হরি নাম জপ করছেন, আর খুব কায়দা কৌশল করে তার সাথে কথা বলছেন, কেন? যাতে সে বুঝতে না পারে যে আপনি তার নাম ভুলে গেছেন। কারণ বুঝতে পারলে বেচারা বলে খুব কষ্ট হবে এবং আপনিও বিব্রত হবেন। তো 5-10 মিনিট কথা বলার পরে যখন তাকে বিদায় দিলেন, এবং এর মধ্যে খুব চেষ্টা করলেন কিন্তু নাম কিছুতেই মনে হলো না, যখন তাকে বিদায় দিলেন, তিনি যখন 10 কদম এগিয়ে গেলেন, আপনি তো স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে বাঁচা গেল। ও বোঝে নাই যে আমি ওর নাম ভুলে গেছি, অমুককে জিজ্ঞেস করে নেব নামটা কি। যেই ভাবলেন যে বাঁচা গেল, আর অমুককে জিজ্ঞেস করে নেব নামটা কি, দেখা গেল নামটা মনে পড়ে গেল। আর আপনি তো কপাল চাপড়াচ্ছেন যে একটু আগে যদি নামটা মনে পড়তো, এত দোয়া দৌড় করতে হতো না, এত হরি নাম জপ করতে হতো না। এই যে আমাদের স্টুডেন্টরা, তাদের যে পরীক্ষার প্রশ্নের উত্তর মনে পড়ে না, মনে কিন্তু পড়ে। কখন সবচেয়ে ভালো মনে পড়ে? পরীক্ষার খাতা জমা দিয়ে করিডোর দিয়ে যখন হাঁটছে আর প্রশ্নপত্র দিচ্ছে, তো যখন চেষ্টা করছেন তখন মনে পড়ছে না, যখন চেষ্টা ছেড়ে দিচ্ছেন তখন মনে পড়ছে। কেন?
কারণ যখন আপনি চেষ্টা করছেন আপনার ভিতরে টেনশন সৃষ্টি হচ্ছে, এবং টেনশন সৃষ্টি হওয়ার সাথে সাথে আপনার ব্রেইন ওয়েভ গামা লেভেলে উঠে যাচ্ছে, হাই ভোল্টেজ, এবং গামা লেভেল ওঠার সাথে সাথে আপনার ব্রেইনের সমস্ত সূক্ষ্ম সার্কিট গুলো ডাউন হয়ে যাচ্ছে, ব্রেইন আর তখন কাজ করছে না। কিন্তু যখনই বন্ধু 10 কদম চলে গেলেন অথবা পরীক্ষার খাতার স্যারকে জমা দিয়ে দিলেন, কি হলো? মনটা প্রশান্ত হলো, ও বাচ্চা গেল, পরীক্ষা তো শেষ হলো নাকি। মনটা প্রশান্ত হলো, ব্রেইনের আলফা লেভেলে নেমে আসলো, ব্রেইনের সমস্ত সূক্ষ্ম সার্কিট গুলোতে আবার কানেকশন হয়ে গেল, নাম মনে পড়ে গেল, প্রশ্নের উত্তর